হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে যে প্রতিবেদনটা দেওয়া আছে সেটা হচ্ছে, তোমরা জানো যে সাম্প্রতিককালে ডাব্লিউবিসিএস এর যে মেন্স এক্সাম সেটা হয়েছে, এবং সেই এক্সামেই যে প্রতিবেদনগুলো এসেছিল, সাধারণত দুটো প্রতিবেদন আর কি লিখতে হয় ডাব্লিউবিসিএস মেন্স এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর কি তিনটে দিয়ে দেয়, তার মধ্যে দুটো লিখতে হয়, তো তার মধ্যে এটা একটা ছিল। তো সেটাই আমি আর কি তোমাদের কাছে তুলে ধরলাম। তো এই যে প্রতিবেদনটা এটা দিয়েছে হচ্ছে সমগ্র ভারতে বেকারত্বের যে ভয়াবহতা, সেটা শিক্ষিত যুব সমাজের হতাশা ও প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে। এই ছিল হচ্ছে প্রতিবেদনটা। আর যেটা আলোচনা করার আগে আমি বলে দিই, আইসিডিএস এর কথা জিজ্ঞাসা করছিল, ওখানেও কিন্তু এই মানে প্রতিবেদন আসে, তারপরে ওখানেও কিন্তু এই বঙ্গানুবাদ থাকে, আহ, সারমর্ম থাকে। ওকে, এছাড়াও কিছু গ্রামার মানে গ্রামাটিক্যাল যেগুলো আর কি আমরা এই যে গ্রাম পঞ্চায়েতে ক্লাসে করছো সেখান থেকেও আর কি সমাস, আহ, অশুদ্ধি সংশোধন এগুলো কিন্তু দেয়। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম আমি, দেখো এটার একটা যে শিরোনাম আমি দিয়েছি সেটা হচ্ছে বেকারত্ব ও যুব সমাজ। তো তোমরা অন্য শিরোনাম ব্যবহার করতে পারো। যেটা আমি প্রত্যেকবারে বলে থাকি যে অবশ্যই শিরোনামটা হতে হবে প্রাসঙ্গিক, এবং তার সাথে সেটা হতে হবে 5টি শব্দের মধ্যে। তো যাই হোক, আমার মনে হলো এটার জন্য এই শিরোনামটা আমার মনে হলো আর কি উপযোগী, বেকারত্ব ও যুব সমাজ। তো এটা নিয়ে একটু আলোচনায় আমি আসছি। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সাধারণ প্রতিবেদন। ডাব্লিউবিসিএস এর যে প্রতিবেদনগুলো আসে সেগুলো সবই কিন্তু আসে সম্পাদকীয় প্রতিবেদন, অর্থাৎ নিউজ পেপার খুললে দেখবে যে প্রথমের দিকে কতগুলো একটা মানে খুললে প্রথম ফার্স্টে তো থাকে হচ্ছে হেডলাইন, তারপর ধীরে এবং তারপরে মানে সেকেন্ড পেজে দেখবে, সেকেন্ড পেজেই থাকে একটা নিউজ পেপারের সেকেন্ড পেজেই থাকে সম্পাদকীয় প্রতিবেদন, যেখানে সম্পাদকের নিকট আর কি প্রতিবেদন লেখা হয়, এবং সেই প্রতিবেদনগুলো কিন্তু একটু উচ্চমানের হয়ে থাকে, যেহেতু সম্পাদকের উদ্দেশ্যে লেখা হচ্ছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে লেখা হয় না, যদিও সাধারণ মানুষ পড়েই থাকে। তো সেই প্রতিবেদনগুলো তাই জন্য একটুখানি উচ্চমানের হয়ে থাকে, এবং তার যে লেখা, তার যে আর কি লিখন ভঙ্গি বা তার যে ভাষা, সে সমস্ত কিছু হচ্ছে উন্নত মানের হয়ে থাকে। তো যাই হোক, এটা যেহেতু সাধারণ প্রতিবেদন তাই জন্য আমি এটাকে মানে সাধারণ মানুষরা পাঠের উপযোগী করি। এটা লেখা হয়েছে যেরকম সাধারণ প্রতিবেদন একটা সংবাদপত্রের মধ্যে থাকে। তো আমি এটা স্টার্টিং এ একটা কবিতার লাইন এখানে দিয়েছি, বিশেষ সংবাদদাতা বলে এটা আমি লিখেছি। তার কারণ হচ্ছে এই যে বেকারত্ব বা যুব সমাজের যে জিনিসটা, বা এই যে যুব সমাজের মধ্যে যে হতাশা আর কি তৈরি হচ্ছে, বা প্রথাগত শিক্ষার প্রতি অনীহা দেখা দিচ্ছে, এইটা কিন্তু একটা বিশেষ সমস্যা। মানে এটা এরকম নয় যে ঘটে যাওয়া কোনো ঘটনা, যেমন ভাবে কোনো ট্রেন দুর্ঘটনা ঘটে যায়, যেমন ভাবে ঘটে যায় কোনো বাস দুর্ঘটনা, বা যেরকম ভাবে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বা যেরকম ভাবে কোনো সামাজিক অবক্ষয়ের কোনো চিত্র আমাদের সামনে উঠে আসে। তো যাই হোক, এই জিনিসগুলো যেহেতু এখানে নয়, এটা যেহেতু একটা বিশেষ বিষয়, এই কারণে এখানে আমি বিশেষ সংবাদদাতা দিয়েছি। তোমাদেরও যখন প্রতিবেদন রচনা করবে বা পরীক্ষায় যখন প্রতিবেদন লিখবে, তখন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সেটা কোন মানে টপিকটা কি দিয়েছে। ঠিক আছে, যেটা আমি বললাম যে যেগুলো সাধারণ মানে যেগুলো অ্যাকচুয়ালি ঘটে, সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনা নিয়েই প্রতিবেদন আসে, কিন্তু তার সাথে কিছু বিশেষ সামাজিক সমস্যা নিয়েও কিন্তু প্রতিবেদন থাকে। তো তোমরা যখন কোনো বিশেষ সামাজিক সমস্যা নিয়ে প্রতিবেদন লিখবে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সংবাদদাতা দেবে। আর যখন কোনো প্রতিবেদন যখন লিখবে কোনো আর কি এরকম ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নিয়ে, দুর্ঘটনা শুধু যে তা নয়, কোনো প্রকল্প নিয়েও আর কি লিখতে পারো, তো সেসব ক্ষেত্রে কিন্তু নিজস্ব সংবাদদাতা দিতে হয়। তো এবার আমি স্টার্টিংটা যেভাবে করেছি, দেখো যে আমি এখানে যতীন্দ্রনাথ সেনগুপ্তের, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের একটা কবিতার ছোট একটা লাইন এখানে দিয়েছি। তোমাদেরকে কবিতার লাইন বা কোনো গল্পের বা গদ্যের উদ্ধৃতি তুলে দিতে হবে এমন কোনো কথা নেই। সাধারণত সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে এই ব্যঞ্জনাগুলো দরকার হয়। আহ, তোমরা নিজেরাও সংবাদপত্র পাঠ করলে দেখবে যে
সংবাদপত্রে মানে যেখানে বললাম আর কি সম্পাদকীয় প্রতিবেদনগুলো থাকে, সেখানে কিন্তু তোমরা নিজেরাও দেখতে পাবে যে সেখানে কিন্তু এরকম কিছু উদ্ধৃতি তুলে কিন্তু লেখা হয়। সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে খুব একটা ব্যবহৃত হয় না, তবুও আমি দিলাম। আমার বেশ ভাল লাগে ব্যাপারটা, কিন্তু তোমাদেরকে দিতে হবে এমন কোনো ব্যাপার না। যদি দিতে হয় বা যদি লেখো, তাহলে কিন্তু সেটা একদমই সঠিক লিখতে হবে, কোনোভাবে কোনো ভুল কিন্তু লেখা যাবে না। যাই হোক, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলেছেন, ও ভাই কর্মকার আমারে পুড়িয়ে পিটানো ছাড়া কি নাইকো কর্ম আর। তো এখানে একটা মানে যন্ত্র যান্ত্রিক সভ্যতার আর কি আঙ্গিকে গড়া একটা একটা কবিতা, সেটার একটা লাইন আমি তুলে ধরেছি। কেন তুলে ধরেছি? কারণ এখনকার যে সমাজ ব্যবস্থা, আর একটা কথা বলে দিই, এখানে যে প্রতিবেদনটা এসেছে সেটা কিন্তু বলেছে, দেখো, সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা, বলেনি রাজ্যের কথা। শুধু কিন্তু এখানে পশ্চিমবঙ্গের কথা তুলে ধরেনি, বলেছে সমগ্র ভারতের কথা। সুতরাং যখন লেখাটা লিখবে তখন কিন্তু সমগ্র ভারতের কথা মাথায় রেখেই লিখতে হবে। তো দেখো, সম্প্রতি কি হয়েছে না, ভারতে কিন্তু এখন কিনা যন্ত্র সভ্যতার যুগ। এবং এই যে যন্ত্র সভ্যতার যুগ, এই যুগে কি বলছে যে ব্যাপক যন্ত্রশিল্পের প্রসারের অভাব আছে। তাহলে এখন যুগটা হচ্ছে যন্ত্র সভ্যতার যুগ, তাই তো? আমরা জানি যে একটা সময় যখন ভারতবর্ষ ছিল কৃষি নির্ভর, তখন কিন্তু সকলেই কৃষি কার্য করে জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন যুগের সাথে সাথে এবং প্রগতির উন্মেষের সাথে সাথে সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন কিন্তু ভারতবর্ষ কেবলমাত্র আর কৃষি নির্ভর দেশ নয়, ভারতবর্ষ কিন্তু ক্রমশ হয়ে উঠছে যান্ত্রিক সভ্যতা বা যন্ত্র সভ্যতা। কিন্তু এই যে যন্ত্র সভ্যতা যে হয়ে উঠছে ক্রমশ, সেখানে কিন্তু সমস্যাটা কোথায় না, ব্যাপকভাবে যন্ত্রশিল্পের যে প্রসার, সেটার কিন্তু অভাব রয়েছে, ব্যাপকভাবে যন্ত্রশিল্পের প্রসারের অভাব। তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু বেকারত্বের যে এই বীজ, সেটা কিন্তু সেখানেই প্রতীত হচ্ছে, যে যেখান থেকে শুরু হচ্ছে এই যে যন্ত্রশিল্পের প্রসারের অভাব। ঠিক আছে? তো এটা বললাম তার কারণ হচ্ছে যে যেহেতু বেকারত্ব, তো বেকারত্বের যে যেটা বললাম যে বীজটা সেখানেই আর কি গড়া, সেখানেই আর কি প্রতীত। দেখো কি বলছি তারপরে, বৃত্তিমুখী শিক্ষা ব্যবস্থার অভাবে ভারতে বাড়ছে বেকারত্বের ভয়াবহতা। ঠিক আছে? দেখো, ভারতবর্ষে বিশেষ করে দেখবে যে প্রথাগত শিক্ষার প্রচলন, প্রথাগত শিক্ষার প্রচলন। আচ্ছা, আমি ক্লাসটা কন্টিনিউ করার আগে আরেকবার আমি জিজ্ঞাসা করে নিই যে আমার ভয়েস মানে অডিও সব কিছু ক্লিয়ার তো হলেও, এবং তার সাথে যে প্রেজেন্টেশনটা মানে যেটা আমি শেয়ার করেছি পেজটা, সেটাও পুরো ক্লিয়ার তো হলেও? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম আমি যে হ্যাঁ, যেটা বলছিলাম যে বৃত্তিমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম। দেখো, আমাদের যে দেশ ভারতবর্ষ, আমাদের দেশে কিন্তু প্রথাগত শিক্ষার প্রচলনই বেশি। প্রথাগত শিক্ষা মানে স্কুল জীবন শেষ হলো, এবং স্কুল জীবনের পর তারপরে কলেজ জীবন, কলেজ জীবনের পর তারপর ইউনিভার্সিটি। ঠিক আছে? এবার এর বাইরে অবশ্যই রয়েছে ইঞ্জিনিয়ারিং, রয়েছে নার্সিং, রয়েছে, ঠিক আছে, বিশেষ কিছু কোর্স রয়েছে। মানে এগুলো কি, এগুলো করলে কিন্তু দেখবে সেক্ষেত্রে চাকরির যে সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক আছে? এগুলো যে কেউ করছে না তা নয়, করছে, কিন্তু শতাংশটা কম। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে কলেজ স্কুল পাস করার পর তারপর কলেজের যে প্রথাগত শিক্ষা, ঠিক আছে, সেটার কিন্তু প্রচলনটা বা হারটা কিন্তু বেশি। ঠিক আছে? আর আমার যেটা আগের দিনও আমি লাস্ট ক্লাসে বলছিলাম, যেটা অ্যাকচুয়ালি ক্লাসটা কমপ্লিট হয়নি। তো আগের দিনও আমি ক্লাসে বলছিলাম যে একমাত্র ভারতবর্ষই এমন একটা দেশ যেখানে এটা দেখা যায়, যে প্রথাগত শিক্ষার প্রচলন। দেখবে সবসময় কাউকে বিচার করা হয় সে কতটা পরিমাণে শিক্ষিত, তার মানে ডিগ্রি কতটা রয়েছে, সে মানে তার ডিগ্রির পরিমাণ কতটা। ঠিক আছে? এটা কিন্তু একটু বেশি দেখা হয় ভারতবর্ষে। তো সে এবং এই যে যে স্পেশাল কোর্সগুলো করলে, যেগুলো রয়েছে, ইনফ্যাক্ট যেগুলো করলে কিন্তু চাকরির সম্ভাবনাটা বেশি থাকে, কিন্তু সেক্ষেত্রে খুব কম শতাংশ মানুষ যায়। মানে বিভিন্ন দেখবো অনেক কিছু আর কি রয়েছে না, বিসিএ রয়েছে, হ্যাঁ, এমসিএ রয়েছে, মানে এইসব যে বিভিন্ন
যেগুলো রয়েছে, এবং সেগুলো কিন্তু খুব ব্যয়বহুলও, ঠিক আছে? শুধু নার্সিং, ইঞ্জিনিয়ারিং এগুলো যে রয়েছে তা না, তার সাথে হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই যে জিনিসগুলো, এগুলোকে কিন্তু আমরা বৃত্তিমুখী শিক্ষা ব্যবস্থা বলতে পারি, তাই তো? মানে যেগুলো আমরা, যেগুলোর পরেই সাধারণত যাতে একটা মানে বৃত্তি, মানে একটা ঠিকঠাক ভবিষ্যতের দিকে যাতে পা বাড়াতে পারে, ঠিক আছে? কিন্তু যেটা বললাম যে অনেক সমস্যা রয়েছে, মানে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে অর্থনৈতিক কাঠামো, তার মধ্যে কিন্তু অনেক সমস্যা রয়েছে। যে কেউ চাইলে একটা, মানে খুব সাধারণ নিম্নবিত্ত একটা পরিবারের কেউ যদি চায়, তাহলে কিন্তু সে এই কোর্সগুলো করে উঠতে পারে না সব ক্ষেত্রে, কারণ অনেক কিছু, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ব্যয়বহুল হয়ে থাকে। তো যার ফলে যে প্রথাগত আর কি পড়াশোনা, প্রথাগত পড়াশোনা, এক্সকিউজ মি, যে প্রথাগত পড়াশোনা, তো সেই দিকেরই আর কি কি বলবো, মানে প্রচলনটা বেশি। তো যেটা বলছিলাম আর কি, তো আহ, এটা একটা মেন কারণ, ঠিক আছে? যে এর ফলে বেকারত্বের ভয়াবহতা, ফলত শোনা যায় কোটি কোটি অসফল জীবনের করুণ আর্তনাদ, ঠিক আছে? এর ফলে মানুষ অনেক পড়াশোনা করছে, অনেক করছে, এমএ পড়ছে, বিএড পড়ছে, আরো বেশি পড়াশোনা করছে, মানে যেগুলো আর কি প্রথাগত, মানে প্রথাগত আর কি যে ডিগ্রিগুলো, সেগুলো নিচ্ছে বা অর্জন করছে, কিন্তু তারপরেও সে বেকার থেকে যাচ্ছে। তারপরেও সে তার স্বপ্ন পূরণ করতে পারছে না, সে সফল হতে পারছে না, ঠিক আছে? তো এইখানেই মেন সমস্যাটা বেকারত্বের দেখা যায়। দেখো, বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষার মান হ্রাস পাচ্ছে, তবে শিক্ষিত যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই একটা সমস্যা, কারণ শিক্ষার মান যত দিন যাচ্ছে ততই হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তার কারণ কি, এখন সবাই খুব সহজে অনেক বেশি নাম্বার তুলে ফেলছে। আগে আজ থেকে প্রায় 10-12 বছর আগে যদি কেউ মাধ্যমিক পাশ করতো, বা আরো আরো আগে, 15-16 বছর আগে, তাহলে কিন্তু 10-12 বছর আগে না, 15-16 বছর আগে যদি কেউ, বা 20 বছর আগে যদি কেউ মাধ্যমিক পাশ করতো, তাহলে কিন্তু সেটাকে কিন্তু রীতিমতো একটা, মানে কি বলবো, মানে বিশাল গুরুত্ব সহকারে দেখা হতো। কারণ সেই সময় পড়াশোনার মানটাও কিন্তু সেরকমই ছিল। যারা নতুন জেনারেশনে যারা আমরা রয়েছি, মানে আমরা এবং আমাদের পরবর্তী যারা এই প্রথাগত পড়াশোনা করছে, মানে যারা ধরো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছে, তোমরা আগেকার সিলেবাসটা দেখেছো কিনা জানি না। আগে যে মাধ্যমিক পরীক্ষা যখন হতো, মানে আজ থেকে প্রায় 15-16 বছর আগে যখন মাধ্যমিক পরীক্ষা হতো, তখন যে বইগুলো ছিল, সেগুলো ছিল পুরো কমপ্লিট প্যাকেজ, মানে অনেক মোটা মোটা বই ছিল, এবং তাদের সিলেবাস ছিল অনেক ভার্স, ঠিক আছে? এবার পড়াশোনাটাকে কি করতে চাইলো, সহজ করতে চাইলো, সহজ এবং সহজলভ্য করতে চাইলো। কিন্তু পড়াশোনাটা অবশ্যই মন দিয়ে পড়লে বা ভালোবেসে পড়লে সেটা সহজ, কিন্তু সেটা কখনো সহজলভ্য নয়। পড়াশোনা একটা সাধনার বিষয়। তো সেটাকে যখন সহজলভ্য করতে চাইলো, তখন কি হলো, তখন হলো সিলেবাস গেল কমে, বইয়ের যে প্রসারতা ছিল সেটা সংকুচিত হতে থাকলে, এবং তার সাথে জ্ঞান। এর ফলে, এবং এখন এখন তো এমন দাঁড়িয়েছে যে, এবং এখন মানে শুধু, মানে এই স্কোপটা আর কি খোঁজা হয়, কিভাবে স্টুডেন্টরা বেশি নাম্বার পাবে, কিভাবে আর কি নাম্বারটা কোনো রকমে তাদেরকে বাড়ানো যায়, মানে এই অবস্থায় এসে পৌঁছেছে। এর ফলে কি হয়েছে যে শিক্ষার মানটা কমে গেছে, শিক্ষার মান হ্রাস পেয়েছে, ঠিক আছে? কিন্তু যেহেতু এখন শিক্ষাটা হয়ে গেছে অনেকটা বেশি সহজলভ্য, যার ফলে শিক্ষিত যুবকের সংখ্যা কিন্তু, শিক্ষিত যুবক যুবতীর সংখ্যা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সবাই শিক্ষিত, কিন্তু অন্তর্শ্বাস শূন্য। ভিতরে কি রয়েছে, ভিতর থেকে কতটা শিখছে? ওপর থেকে খুবই শিক্ষিত, ওপর থেকে তার ডিগ্রি আছে, তার নাম্বার রয়েছে, কিন্তু ভিতরটা ফাঁপা থেকে যাচ্ছে। তাহলে এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থায়, কারণ যেটা দেখা যাচ্ছে যে এই যে, মানে বেকারত্ব যেটা, সেটা কিন্তু ক্রমশ এটার মানে ক্রমশ এর সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে, ক্রমশ সংখ্যা বাড়ছে। তাই সেটা বাড়ছে এই কারণে, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, সেই জন্য এই, মানে এই অবস্থা, মানে এই আর কি পরিস্থিতিতে পৌঁছেছে। তো তারপর যেটা বলছিলাম, দেখো যে
ফলে কি হচ্ছে, কর্মসংস্থানে দেখা যাচ্ছে ঘাটতি, যার নিদারুণ পরিণতি হচ্ছে বেকারত্ব, তাই তো? এর ফলে কর্মসংস্থানে ঘাটতি দেখা যাচ্ছে, এবং এটারই নিদারুণ যে পরিণতি সেটাই হচ্ছে গিয়ে বেকারত্ব। তো উম, এটা আমি লাস্ট ক্লাসও বলেছিলাম এবং এখনো আরেকবার বলে নিই। সেটা হচ্ছে যে বেকারত্ব কি, মানে যদি আমরা আনএমপ্লয়মেন্ট করতে যাই, আমরা দেখব যে বেকারত্ব মানে যেটা আর কি চলিত ভাবে বা সাধারণভাবে প্রচলিত, যেটা যে কেউ যদি মানে নিফাও বসে থাকে, কিছুই করছে না, তাহলে সে বেকার। কিন্তু বেকারত্ব মানে কিন্তু শুধু সেটা নয়। বেকারত্ব হচ্ছে সেটাই যখন একজন শিক্ষিত যুবক বা যুবতী তার যোগ্যতার নিরিখে সেই রকম কোনো আর কি কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারে না, সেটাকে বলবে বেকারত্ব। মানে সে যে শুধুমাত্র বসে আছে, কিছুই করছে না, কোনো কাজ করছে না, কোনো কাজ পাচ্ছে না, সেটা যে শুধু বেকারত্ব তা নয়। বেকারত্ব কিন্তু সেটাও যে ক্ষেত্রে একজন যুবক বা যুবতী, একজন শিক্ষিত যুবক বা যুবতী, সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারছে না। দেখো, এমন অবস্থা এখন দাঁড়িয়েছে যে কি, একজন MA BA পাস, সে কিসের জন্য অ্যাপ্লাই করছে না, সে অ্যাপ্লাই করছে গ্রুপ D। গ্রুপ D যে জব বা গ্রুপ D যে পদ, সেটার জন্য সে অ্যাপ্লাই করছে। তাহলে সমাজের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আগে সময় মানুষ গভর্নমেন্ট জব করতেই চাইতো না, করতেই চাইতো না, মানে আহ, প্রায় 30 বছর আগে, 30-40 বছর আগে, তখন প্রায় রেলওয়েতে মানে ধরে ধরে নিয়ে যেত জোর জবরদস্তি আর কি কাজ করানোর জন্য। কারণ কেউ যুক্ত হতে চাইতো না, কেউ কাজ করতে চাইতো না, গভর্নমেন্ট গভর্নমেন্ট জব করতে চাইতো না। কেন করতে চাইতো না? সেই সময় সেই মানে তাদের যে বৃত্তি ছিল সেটা এমনই নগণ্য ছিল যে তাতে প্রায় সংসার চলবে না। তার বদলে তখন যদি কেউ প্রাইভেটে আর কি জব করতো, সেটা কিন্তু বেশি সে রোজগার করতো। আর এখন হয়েছে উল্টো, তাই তো? এখন সমাজ ব্যবস্থা গেছে পাল্টে। তো এই যে একটা মানচিত্র যেটা মানে আমাদের সামনে উঠে আসছে, মানে একটা সিনারিও, তো এই অবস্থার মধ্যে আর কি দাঁড়িয়ে রয়েছি। এর সবথেকে বড় যে সমস্যা, সামাজিক সমস্যা, সেটাই হচ্ছে গিয়ে বেকারত্ব। আর এখান থেকেই শুরু হচ্ছে, মানে যে প্রতিবেদনটা এসেছে, যে এক তো হচ্ছে বেকারত্ব, তারপর কি বলছে যে সেটা যুব সমাজের উপর কতটা, মানে তাদেরকে কতটা আর কি হতাশাগ্রস্ত করে তুলছে। এবং এই যে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিছু করতে পারছে না, এর ফলে কি, প্রথাগত যে পড়াশোনা তার প্রতি অনীহা দেখা দিচ্ছে, স্বাভাবিক। এই যে প্রথাগত স্কুলের পড়া, কলেজের পড়া, এখন দেখা যাচ্ছে কেউ পড়াশোনায় খুব একটা করতে চায় না। এটা হচ্ছে, তার কারণ হচ্ছে এইখানে যে মানুষ সেই কর্মসংস্থানের অভাব, সেই কাজ সে করতে পারছে না, সে পরিশ্রম করে ফল পাচ্ছে না, এই কারণে তার মধ্যে হতাশা দেখা দিচ্ছে। তো এই গেল কি হচ্ছে প্রথম যে প্যারাটা। এরপর আমরা আসছি ব্যাখ্যা অংশে, যেখানে এইটা নিয়ে আমরা আরো ডিটেলিং এ আলোচনা করব। তোমরা সকলেই জানো এবং এতদিনে তো ভালো মতো জেনেই গেছো যে যখন আমরা ব্যাখ্যা অংশে যাই প্রতিবেদনে, তখন সেক্ষেত্রে আমরা কি করি, এরকম ভাবে আমরা লিখে দিই যে প্রসঙ্গত উল্লেখ করা যায়, বা প্রসঙ্গত উল্লেখ, এরকম বলে আমরা ব্যাখ্যা অংশটা স্টার্ট করি। তো ভারতীয় অর্থনৈতিক কাঠামোর ভিত গোড়া থেকে দুর্বল হয়ে পড়েছে বেকারত্বের মান বৃদ্ধি পাওয়ায়। তাহলে দেখো, একটা দেশের যে অর্থনৈতিক কাঠামো, সেটা কিন্তু অনেকটা নির্ভর করে সেই দেশের যে জনগণ, সেই দেশের যে শিক্ষিত যুবক যুবতী, তারা কতটা পরিমাণে আহ, সফল, তারা তাদের কর্মসংস্থানের হার কতটা বেশি, তার উপর। তো ভারতীয় অর্থনীতির যে কাঠামো, সেটার ভিত তো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, কারণ বেকারত্বের মান দিনের পর দিন বাড়ছে। ঠিক আছে, মানে এই যে ভারতবর্ষ, এটা এমন একটা দেশ যেখানে কি হচ্ছে, যে সব থেকে বেশি ধনী মানুষও বসবাস করে, আবার সব থেকে বেশি
নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত, মানে দিন আনি দিন খাই এরকম মানুষের সংখ্যাও রয়েছে। তো এতটা বৈষম্য আর কোনো দেশে লক্ষণীয় নয়, এতটা বৈষম্য আর কোথাও দেখা যায় না যেটা ভারতবর্ষে দেখা যাচ্ছে। এ তো এই কারণে তো তার অর্থনৈতিক যে কাঠামো সেটা তো ভারসাম্যহীন হয়ে পড়বে, সেটার ভিত তো দুর্বল হয়ে পড়বে যদি এরকম অবস্থা থাকে। দেখো 2008 সাল থেকে শুরু করে এর মান কিন্তু ক্রমবর্ধমান, মানে যদি 2008 সাল থেকে দেখো আর এখন 2024 সালে এর মান কিন্তু ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। দেখো বর্তমানে সিএমআইই অর্থাৎ সেন্টার মনিটরিং সেন্টার সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতীয় যে অর্থনীতি সেই অর্থনীতির যে পর্যবেক্ষক কেন্দ্র বা বলতে পারো যে যে নিয়ন্ত্রক আর কি যেটা বলে, তো এটার যে ফুল ফর্মটা সেটা হচ্ছে ফর সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। এটা বলছিলাম যে বর্তমানে এটা অনুসারে ভারতে বেকারত্ব হচ্ছে 9.2%, বুঝতে পারছো, 9.2%। আর বর্তমানে মানে হচ্ছে এই 2024 সালে, 2024 সালে এটার যে মান সেটা কিন্তু 9.2%। ভারতে অতিমাত্রায় জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষার গুণগত মানের অভাব, অপর্যাপ্ত, যেটা আমি আগের দিন বলছিলাম যেটা অপর্যাপ্ত নয়, অপর্যাপ্ত মানে হচ্ছে প্রচুর, এটা কর্মসংস্থানের অভাব করে নি, কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত নয়, কারণ অপর্যাপ্ত শব্দটার অর্থ হচ্ছে প্রচুর, সুতরাং এটা হচ্ছে ইনকারেক্ট একটা শব্দ যেটা আমি ভুলবশত লিখে ফেলেছি। এটা অপর্যাপ্ত হবে না, এটা হচ্ছে কর্মসংস্থানের অভাব পড়বে। গুণগত শিক্ষার গুণগত মানের অভাব, কর্মসংস্থানের অভাব, শিল্পের দিক থেকে পিছিয়ে পড়া, এসব কিছুই বেকারত্বের হারকে বৃদ্ধি ঘটাচ্ছে। এই সব কিছুই কি করছে না, বেকারত্বের হারকে বৃদ্ধি ঘটাচ্ছে। শিক্ষিত যুব সমাজের মধ্যে প্রথাগত শিক্ষার প্রতি আগ্রহ কমছে, যেটা আমি আগেই আলোচনা করে দিলাম যে কেন, এবং অনীহা বৃদ্ধি পাচ্ছে। যোগ্যতা অনুযায়ী কাজ বা চাকুরি না পাওয়ায় এবং বেকারত্বের অশোভনীয় পরিস্থিতি যুব সমাজকে করে তুলছে হতাশাগ্রস্ত। অক্লান্ত পরিশ্রম করে ভালো ফল অর্জন করেও যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়ায় প্রথাগত পড়াশোনা করার অনুপ্রেরণা তাদের মধ্যে থেকেই কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, অক্লান্ত দিনরাত পরিশ্রম করছে, করে ভালো রেজাল্ট করছে, ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সেই রকম ফল পাচ্ছে না, সেই রকম ফল পাচ্ছে না। আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো, আমার ইউনিভার্সিটিতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আর কি, সিউতে আমার সাথেই পড়তো, যারা আর কি সেখানকার মানে ফার্স্ট বয়। তো আমি দেখছিলাম যে আমার সাথে পড়তে পড়তে সে প্রাইমারি টিচারের জব, প্রাইমারি টিচার, ঠিক আছে। তাহলে সে একজন যে এমএ পড়ছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবং সেখানকার ফার্স্ট বয়, সেখানে সে ফার্স্ট হচ্ছে, সে করছে কি না প্রাইমারি টিচার, সে প্রাইমারি টিচার হিসেবে যুক্ত হচ্ছে। তার যোগ্যতা কোথায়, আর সে যুক্ত হচ্ছে এজ এ প্রাইমারি টিচার হিসেবে। তো যাই হোক, সেটা তো বেশ কিছু বছর আগের কথা, মানে তখনই অবস্থা, তো এখন কি। তো যেটা বলছিলাম, তো এই যে একটা ব্যাপার, মানে সে একজন ফার্স্ট বয়, ঠিক আছে, সে তার কোথায় কাজ মানে জব পাওয়া, সে দিনরাত পরিশ্রম করছে, করে সে ফার্স্ট হচ্ছে, কিন্তু তার যোগ্যতা অনুযায়ী সে কাজ করতে পারছে না। প্রথাগত পড়াশোনা করার এই অনুপ্রেরণাটাই তাই মন থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। ভারতে অর্থনীতিতে সামগ্রিকভাবে কিন্তু এর প্রভাব দেখা দিচ্ছে। তাহলে একটা সামগ্রিক প্রভাব কিন্তু ভারতের অর্থনীতিতে দেখা দিচ্ছে। এখানেই ব্যাখ্যা অংশটা শেষ হয়ে গেল। এবার জাস্ট মানে শেষটুকু আর কি একটু আলোচনা করার।
বলা বাহুল্য ভারতে বৃত্তিমুখী শিক্ষার মাধ্যমেই দেশের অর্থনীতি পুনর্জীবন সম্ভব। এখানে মানুষের প্রয়োজন ভিত্তিক বৃদ্ধি এখানে মানুষের প্রয়োজন ভিত্তিক বৃত্তি নির্বাচনের স্বাধীনতা আছে। এটা তো আছে, তাই তো? মানুষ যেটা বলছিলাম যে এইচএস এর পর বা হায়ার সেকেন্ডারির পর কিন্তু সে নিজের বৃত্তি কিন্তু নিজে বেছে নিতে পারে তার প্রয়োজন অনুযায়ী। এমনকি কৃষি ব্যবস্থা নিয়েও কিন্তু এখন পড়া যায় না, কৃষি বিজ্ঞান নিয়ে। যেটা বলছিলাম, দেখো, প্রয়োজনীয় শিক্ষার সমাপ্তিতে জীবিকা অর্জনের নিশ্চিত প্রতিশ্রুতি আছে, যেগুলো বললাম, যেগুলো করলে হয়। কর্মমুখী শিক্ষার বাস্তব রূপায়ণের মধ্যেই স্বনির্ভর ভারতবাসী একদিন সমৃদ্ধ অতীত ফিরে পাবে। মানে আগে ভারতবাসী যেমন সমৃদ্ধ ছিল, ঠিক আছে, আগে তো এরকম অবস্থা ছিল না রে বাবা। মানে আগে অ্যাটলিস্ট যারা পড়াশোনা করতো বা মন দিয়ে পড়াশোনা করতো বা ভালো ফল করতো, অ্যাটলিস্ট তারা চাকরি পেত। এইভাবে বেকারত্ব কিন্তু এই পরিমাণে আগে ছিল না। তাহলে কি বলছে যে কর্মমুখী শিক্ষা আর বাস্তব রূপায়ণের মধ্যে, মানে যদি কর্মমুখী শিক্ষার বাস্তব রূপায়ণ করা যায় তবে কিন্তু কি হবে, একদিন এই ভারতবর্ষ সমৃদ্ধ হবে, মানে তার যে সমৃদ্ধ অতীত সেটা কিন্তু ফিরে পাবে। এই প্রসঙ্গে স্মরণীয় অতিমাত্রায় বৃত্তি চেতনা মানুষের সহৃদয়ের সৃজনশীল মানসিকতায় কিন্তু নষ্ট করে দেয়। অবশ্যই এর একটা কি না, এর একটা মানে খারাপ লক্ষণ আছে, সেটা কি না, হচ্ছে মানুষের হৃদয়ের যে সৃজনশীলতা সেটা কিন্তু আবার নষ্ট হয়ে যায়, মানে অতিরিক্ত কর্মমুখী চিন্তা বা অতিরিক্ত বৃত্তি চেতনার ফলে মানুষের সুকুমার বৃত্তিগুলি বিকশিত হয় না। তাই উচ্চতর তত্ত্বগত শিক্ষা ও বৃত্তিমুখী শিক্ষার যুগ্ম ধারায় জাতির জীবনকে সমৃদ্ধ করে তুলতে হবে। তাহলে কি বলছে, উচ্চতর তত্ত্বগত শিক্ষা তার সাথে বৃত্তিমুখী শিক্ষা, মানে দুটোকে বলছে প্যারালালি যদি করা যায়, মানে শুধু বৃত্তিমুখী হবে আর হায়ার সেকেন্ডারির পর সে আর উচ্চশিক্ষা লাভ করছে না, শুধু বৃত্তিমুখী শিক্ষা লাভ করছে। এটা না করে যদি দুটোকেই প্যারালালি করা যায় তাহলে কিন্তু জাতির জীবনকে সমৃদ্ধ করে তুলতে হবে, মানে করে তোলা যাবে বা এভাবে কিন্তু সমৃদ্ধ হবে। তো যেটা তোমরা জানো যে প্রতিবেদনের যে শেষ অংশটা থাকে সেখানে নিজের একটু মতামত দেওয়া যেতে পারে। অবশ্যই কোনো কারোর হাতে ঘা না দিয়ে বা কাউকে কোনোভাবে অ্যাটাক না করে। তো এই হচ্ছে গিয়ে আজকের প্রতিবেদনটা এখানেই শেষ হলো। এরপর আমরা নেক্সট দিকে যাব, নেক্সট আর কি যে বাগধারা আছে সেটা আলোচনা করব। তো তোমরা বলো যে তোমাদের কোথাও প্রবলেম হচ্ছে, মানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যালো? না ম্যাম। আচ্ছা, কারোর কি কোথাও জিজ্ঞাসা আছে প্রতিবেদনের ব্যাপারে, নেই প্রতিবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা আছে কারোর, নাকি আমি নেক্সট এগিয়ে যাব? হ্যালো? তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবাদ প্রবচন বাগধারা, যেগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো। দেখো, আহ, প্রবাদ প্রবচন বাগধারা যেগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলি আর একবার মানে সেটাই আর কি ক্রমশ আলোচনা করব। দেখো, প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে কিনা আক্কেল গুরু, অর্থাৎ কিনা হতবম্ব হওয়া বা হত বুদ্ধিতা। আক্কেল গুরু মানে হচ্ছে হতবম্ব হওয়া বা হত বুদ্ধিতা। দেখো, 700 টাকা ইলেকট্রিক বিলের জায়গায় 6,000 টাকার বিল আসতে দেখে আমার তো আক্কেল গুরু। তো তোমরা সকলেই জানো যে মিসলেনিয়াসে কিন্তু এই বাগধারা প্রবচন দেবে এবং সেটার অর্থ লিখতে বলবে, এবং তার সাথে অর্থ তো লিখতেই হবে, তার সাথে কিন্তু বলবে বাক্য গঠন করতে। তো তাই তোমরা কিন্তু ভালো হয় যদি নিজেরাই বাড়িতে বাক্য গঠন প্র্যাকটিস করো। এই হলো গিয়ে আক্কেল গুরু। নেক্সট হচ্ছে কিনা আমতা আমতা করা, অর্থাৎ ইতস্তত করে কিছু বলা। উকিলের জেরার মুখে সাজানো সাক্ষী শেষে আমতা আমতা করতে লাগলো। ওকে, নেক্সট কি বলছে দেখো, আপনার চরকায় তেল দেওয়া,
অর্থাৎ নিজের কাজে মনোযোগী হওয়া। অন্যের অনিষ্ট করার কথা না ভেবে আপনার চরকায় তেল দেওয়াই কিন্তু মঙ্গলজনক। নেক্সট কি না, আখের গোছানো, অর্থাৎ নিজেরটা বুঝে নেওয়া। অজয়বাবু সকলের সাথে থাকলেও সময় মতো ঠিক আখেরে গুছিয়ে নেন। আচ্ছা, প্রত্যেকটা বাগধারার ক্ষেত্রে তোমরা একটুখানি নোটিস করো যে বাক্য গঠনগুলো আমি করেছি সেগুলো কিন্তু সবই চলিত ভাষায়। ঠিক আছে? সাধু ভাষা কিন্তু কখনোই প্রয়োগ করো না, কারণ এখন তো চলিত ভাষারই যুগ। আর সাধু চলিত তো একদমই মিশ্রণ করা ঠিক নয়, তার সাথে সাধু ভাষা ব্যবহারও করবেন না, এরকম চলিত ভাষায় কিন্তু বাক্য গঠন করবেন। নেক্সট কি দেখো, আস্তাপুরের পাতা, অর্থাৎ হেয় ব্যক্তি, যে ব্যক্তি মানে তুচ্ছ তুচ্ছ আর কি সমাজের চোখে, সেই ব্যক্তিকে বলে আস্তাপুরের পাতা। সমাজে শ্রমজীবী মানুষরা যেন আস্তাকুড়ের পাতা, অথচ তারাই সমাজের হাল ধরে আছে। ওকে, নেক্সট দেখো, আসমান জমিন ফারাক, অর্থাৎ অনেক প্রবাদ, অনেক প্রভেদ। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতায় কিন্তু আসমান জমিন ফারাক। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতায় আসমান জমিন ফারাক। নেক্সট দেখো, আকাশ কুসুম বা শূন্যের সৌধ নির্মাণ, অর্থাৎ অবাস্তব সুখ কল্পনা। ঠিক আছে? স্কুল মাস্টারি করে খাস শহরের বুকে একখানা বাড়ি তৈরি করার চিন্তাটাই হচ্ছে আকাশ কুসুম বইকি। ঠিক আছে? তো এতটা পর্যন্তই বাগধারা রইল। আমি নেক্সট ক্লাসে আরো আর কি আলোচনা করব। এবার আমরা যে গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা আর কি করছিলাম, সেই গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখো, ফার্স্ট কাউন্টার পয়েন্ট, অর্থাৎ প্রতিস্বর। চিপ অফ দ্য ওল্ড ব্লক, অর্থাৎ বাপ্পা ব্যাটা। ক্রোকোডাইল টিয়ার্স, অর্থাৎ কুম্ভীরাশ্রু বা মায়া কান্না, কুমিরের কান্না আমরা বলে থাকি না, সেটাই। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। কাম আউট উইথ ইট, বলে ফেলো। চিপ গুডস আর ডিয়ার ইন দ্য লং রান, অর্থাৎ সস্তার তিন অবস্থা, মানে সস্তার পণ্য আর কি দীর্ঘ মেয়াদি আর কি, এরকম বলতে চাইছে। কশন মানি, জামানত। ক্যারেক্টার সার্টিফিকেট, চরিত্রপত্র, মনে হয় ক্যারেক্টার সার্টিফিকেটটা আগেও হয়েছিল। চার্জশিট, অভিযোগপত্র। করিজেন্ডাম মানে হচ্ছে সংশোধনী বা শুদ্ধিপত্র। কল টু মাইন্ড, স্মরণ করা। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে। বৃষ্টির ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাই তো, ক্যাটস অ্যান্ড ডগস। কাম টু লাইট, প্রকাশিত হওয়া। ক্রাউন্ড উইথ, সফল হওয়া। ক্রাউন্ড উইথ, সফল হওয়া। কাট আ জোক, ঠাট্টা করা। কাট টু দ্য কুইক, মর্মাহত হওয়া। ডিপ স্ট্রাকচার, অর্থাৎ আন্তর্গঠন। ডিপ স্ট্রাকচার, আন্তর্গঠন। ডায়ালেক্ট হচ্ছে উপভাষা। আচ্ছা, ডাইকোটমি হচ্ছে দ্বৈত। ডিডাকটিক হচ্ছে নীতিমূলক বা উপদেশাত্মক। ঠিক আছে? নীতিমূলক বা উপদেশাত্মক। এবার তোমরা নিজেরা একটুখানি বলো। হ্যাঁ বলো, প্রথমটা হচ্ছে কশন মানি।
হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, যারা ক্লাসে আছো তারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ না? বা তারা কি তাদের কি কোনো কানেকশনের প্রবলেম হচ্ছে? হ্যালো? শুনতে পাওয়া যাচ্ছে ম্যাডাম? না, আমি আসলে প্রশ্ন করছি, কেউ কোনো কোঅপারেট করছো না, তাই জন্য বললাম। আচ্ছা। যেটা আমি প্রেজেন্ট করেছি তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যালো? না, দেখতে পাওয়া যাচ্ছে না। মানে এটা কখন ধরে দেখতে পাচ্ছ না? এই প্রথমটা দেখতে পেলাম ম্যাডাম, কর্ডস এন্ড মানি বললেন, তখন দেখতে পেলাম, তার একটু পর থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে, ওকে। তাহলে আমি আরেকবার ওটা প্রেজেন্ট করছি। আচ্ছা, এটা কি এখনো দেখা যাচ্ছে না? হ্যালো? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার কি এসেছে? হ্যাঁ, এসেছে। আচ্ছা, তাহলে একটুখানি রিপ্লাই করো। কশন মানি, কল টু মাইন্ড, মনে রাখা। স্মরণ করা, ওই একই, হ্যাঁ। ক্রাউন্ড উইথ, সফল হওয়া, ডিপ স্ট্রাকচার,
গভীর গঠন। আন্তর্গঠন, যাই হোক। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আয় বুঝে ব্যয় করো। কাট টু দ্য কুইক। তাড়াতাড়ি কাটা। না, তাড়াতাড়ি কাটা নয়। ডায়ালেকটিক্যাল। করিজেন্ডাম। ক্রোকোডাইল টিয়ার্স। কুমিরের কান্না। হুম। ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি। হ্যাঁ, মুষলধারে। মুষলধারে। আসলে ক্যাটস অ্যান্ড ডগসটাই মনে হচ্ছে মুষলধারে। ওকে। এবার বৃষ্টির ক্ষেত্রে আচ্ছা। এটা ব্যবহার করা হয় যেহেতু এটা বৃষ্টির সাথে যায়। তো যেগুলো তোমরা পারলে না সেগুলো একটু দেখে নিও পিডিএফ থেকে। ওকে। আচ্ছা। আর কি কারোর কোথাও কোনো জিজ্ঞাসা আছে বা কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? কাট টু দা কুইকটা ম্যাডাম একটু বলে দিবেন? কাট টু দ্য কুইকটা হচ্ছে দাঁড়াও, নিশ্চিত করা। দাঁড়াও, কাট টু দ্য কুইক তো আসলে এখানে সমস্যাটা হচ্ছে যে জিনিসটা খুলছে না। মানে আমি এটা অ্যাকচুয়ালি এ থেকে খুলতে পারছি না আর কি জিনিসটা, কিন্তু মনে করার চেষ্টা করছি কাট টু দ্য কুইকটা কি ছিল। কাট টু দ্য কুইকটা হচ্ছে মর্মাহত হওয়া। ওকে। কাট টু দ্য কুইকটা হচ্ছে মর্মাহত হওয়া। আচ্ছা, ঠিক আছে। আর করিজেন্টামটা সংশোধনী বা শুদ্ধিপত্র। কশন মানিটা হচ্ছে জামানত। জামানত। আর কোনটা বেশ পারোনি? ক্রাউন্ড উইথ নাকি সফল হওয়া, তাই তো? হ্যাঁ, এটা তো বলে দিয়েছিলেন আচ্ছা আচ্ছা তখনই। আচ্ছা ওই আচ্ছা। ডায়ালেকটিক্যাল। ডায়ালেকটিক্যালটা হচ্ছে দান দিক। দান দিক, ঠিক আছে, মানে যেটা আর কি ওই দ্বন্দ্ব নির্ভর আর কি, যেটার মধ্যে মানে বিতর্ক রয়েছে। আচ্ছা। আর তো অন্যগুলো বলে দিয়েছিলাম। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে এগুলো বাড়িতে করো, ঠিকঠাক মতো আর কি রিভিশন করো, পড়াশোনা করো। ঠিক আছে, তো কারোর কোথাও জিজ্ঞাসা নেই তো? না ম্যাডাম। আচ্ছা, ওকে। প্রতিবেদন বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না। আচ্ছা, ওকে। তো যাই হোক, আমি আবার নেক্সট যেগুলো আছে সেগুলো নেক্সট ক্লাসে আর কি আলোচনা করব। চলো তাহলে তোমরা এখানেই তাহলে স্টপ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ। গুড নাইট ম্যাডাম। হ্যাঁ।
শোনো হ্যাঁ যেমন সেই নিমকি বানিয়ে দিয়েছিল না ওরকম গোল গোল বড় বড় নিমকি বানিয়ে দেবে এতে তোমার ইয়ামি লাগে খেতে গোল গোল বানিয়ে দেবে গোল 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 নিমকি বানিয়ে দেবে ডাক্তার তুলে দেব